আসসালামু আলাইকুম, আপনাদের ফ্লুয়েন্সি একাডেমিতে স্বাগতম। গত ক্লাসে আমরা পড়তেছিলাম খতিয়ান বা লেজার। গত ক্লাসে কিছু একটা টপিক মিস্টেক হয়ে গেছিল। টপিকটার নাম হলো কি, জাবেদা ও খতিয়ানের পার্থক্য আছে। জাবেদা ও খতিয়ানের কিছু পার্থক্য আছে, যেগুলো আপনার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাবেদা বা জাবেদা আর হলো খতিয়ান। তো সরি, এভাবে না লিখে এভাবে লিখি, সুবিধা হবে। জাবেদা এখানে খতিয়ান। নিজের মধ্যে পার্থক্য। জাবেদা কি? জাবেদা হলো হিসাব চক্রের 3 নাম্বার ধাপ। জাবেদা কি? জাবেদা হিসাব চক্রের 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 3 নম্বর ধাপ। খতিয়ান এই পাশে কি? খতিয়ান হিসাব চক্রের চক্রের 4 নম্বর ধাপ। তার মানে কি, জাবেদার পরে কি? খতিয়ান। জাবেদার যে লেনদেন গুলোকে আমরা অন্তর্ভুক্ত করবো, তারপরে কি খতিয়ানে তাকে স্থানান্তর করবো খতিয়ানে। জাবেদার পরে খতিয়ানের স্থান। আচ্ছা, 2 নাম্বার কি আছে? 2 নাম্বার জাবেদা করা কি? জাবেদা করা হলো হিসাব বিজ্ঞান অবশ্যই একটা বিষয়। জাবেদা হিসাব বিজ্ঞানের একটা ধাপ। কি, যেটা করা বাধ্যতামূলক নয়। আর এই পাশে কি? খতিয়ান কি? খতিয়ান করা বাধ্যতামূলক। খতিয়ান হিসাব বিজ্ঞান, খতিয়ান করা বাধ্যতামূলক। খতিয়ান করা কি? বাধ্যতামূলক। খতিয়ান অবশ্যই করতে হবে। খতিয়ান ছাড়া কি পরবর্তীতে আমরা রেওয়ামিল বা আর্থিক অবস্থা বিবরণী করতে পারবো না। এই জন্য কি খতিয়ানটা বাধ্যতামূলক ভাবে করতে হয়। 3 নাম্বার কি? 3 নাম্বার যদি আমরা বলি, 3টা পার্থক্য বলি, সাধারণত আপনার 2টা দেখতে হবে, এজন্য 3টা বলতেছি। জাবেদা কি? হিসাব বিজ্ঞানের একটা প্রাথমিক বই। জাবেদা কি? হিসাব বিজ্ঞানের একটি প্রাথমিক বই। আর কি এখানে খতিয়ান কি? খতিয়ান হিসাব বিজ্ঞানের কি? পাকা বই। এইগুলো 3টা পার্থক্যের কথা বললাম। দেখি 1 নম্বর কি? হিসাব চক্রের 3 নম্বর ধাপ কি? জাবেদা। আর হিসাব চক্রের 4 নম্বর ধাপ খতিয়ান। তারপরে কি আছে? জাবেদা হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ। এটা করলেও করা যায়, না করলেও সমস্যা নেই। তার লেনদেন গুলাকে লিপিবদ্ধ করা। আর কি? খতিয়ান কি? খতিয়ান করা বাধ্যতামূলক। খতিয়ান অবশ্যই করতে হবে। তারপরে কি বলছি? জাবেদা হিসাব বিজ্ঞানের একটি প্রাথমিক বই। হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই, এটা নৈবিত্তিকে বেশি আসে, নৈবিত্তিক বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই কোনটি? হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই হলো জাবেদা। হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই কোনটি? হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই হলো জাবেদা। আর খতিয়ান কি? খতিয়ানের হিসাব বিজ্ঞানের পাকা বই। খতিয়ান হিসাব বিজ্ঞানের পাকা বই।
খতিয়ান হিসাব বিজ্ঞানের পাকা বই। হ্যাঁ, এগুলো নবীন থেকে বেশি আসে বা এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। তারপরে কি আছে, তারপরে যদি আমরা বলি, তারপরে আমরা সরাসরি নেক্সট ক্লাস যেখানে শেষ করছি এখানে চলে যাই। আমরা কি দেখছিলাম, খতিয়ান কয় প্রকার? খতিয়ান হইল আরেকটা বিষয়, খতিয়ান যেহেতু আমরা করতেছি, খতিয়ানে কয় প্রকার হিসাব আসে, কোন কোন হিসাবগুলো আসে। হ্যাঁ, খতিয়ানে মূলত 3 প্রকার হিসাব আসে। খতিয়ানে মূলত 3 প্রকারের হিসাব অন্তর্ভুক্ত করা হয়। অন্তর্ভুক্ত করা হয় কি কি? এই হিসাবগুলো কি? 3 প্রকারের হিসাব অন্তর্ভুক্ত করে। 3 প্রকারের হিসাব অন্তর্ভুক্ত করা হয়, এগুলো কি কি? এক নম্বর কি, ব্যক্তি প্রতিষ্ঠান হিসাব। ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব, প্রতিষ্ঠানের হিসাব, ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব। ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব যেমন আমরা বলি রহিম অ্যান্ড কম, রহিম অ্যান্ড কম হিসাব, যেরকম বলি রহিম অ্যান্ড কম হিসাব, এরা কি প্রতিষ্ঠানের নাম, রহিম অ্যান্ড কম হিসাব। আচ্ছা, রহিম অ্যান্ড কম হিসাব কি? রহিম অ্যান্ড কম হলো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নামে একটা হিসাব হয়। হ্যাঁ, যেটাকে আমরা খতিয়ানে কি বলি, খতিয়ানে এই প্রতিষ্ঠান, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের কি, এটাকে আরেকটা নামে বলা হয়। এটার নাম কি? এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান কি? ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, নামের খতিয়ান মানেই হলো সহকারী খতিয়ান। এইগুলোতে কি আসে, রহিম বা রহিম করিম স্টোরের যে প্রতিষ্ঠানগুলো বা ব্যক্তির নাম, পাওনাদার বা দেনাদার যেগুলো থাকে ওগুলো হলো কি সহকারী খতিয়ানে আসে। হ্যাঁ, তারপরে কি 2 নাম্বার কি আসে? 2 নম্বরে আসে বাস্তব হিসাব। বাস্তব হিসাব। বাস্তব হিসাব কোনগুলো? বাস্তব হিসাব হলো এই যে আমরা সম্পত্তি, বিভিন্ন ধরনের সম্পত্তি, যত ধরনের সম্পত্তি আছে এগুলো সব বাস্তব হিসাবে যাবে। সম্পত্তি যত ধরনের সকল প্রকার সম্পত্তি কি বাস্তব হিসাবে যাবে। সকল প্রকার সম্পত্তি যেমন আসবাবপত্র, দালান কোঠা, ইত্যাদি, এগুলো হলো কি বাস্তব হিসাব। আরেকটা কি আছে, নামমাত্র হিসাব বা নামিক হিসাব। আরেকটা আছে নামমাত্র বা নামিক হিসাব। নামমাত্র বা নামিক হিসাব। নামিক হিসাব। এখানে এগুলো বিস্তারিত না জানলে হবে, বিস্তারিত এগুলো আরো পেয়ে গেলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। নামমাত্র বা নামিক হিসাবের সংক্ষিপ্ত ধারণা হলো কি, সংক্ষিপ্ত বুঝতে হবে কি, নামমাত্র বা নামিক হিসাবগুলো কি, হিসাবটাও শেষে যে হিসাবগুলোকে বন্ধ করে দেওয়া হয়, হিসাব ক্লোজ করে দেওয়া হয়, এগুলোকে নামমাত্র বা নামিক হিসাব বলা হয়। এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত কি হয়? এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয় আয়, ব্যয়, লাভ, বা ক্ষতি। লেখাটি তো বৃষ্টি হইতে পারে, লেখাটি আমার মতো মানব। হ্যাঁ, জাস্ট মুখে বলে দিয়েছি নামমাত্র বা নামিক হিসাব কি হতে পারে, আয়, ব্যয়, লাভ, ক্ষতি। হ্যাঁ, এগুলো হলো নামিক হিসাবের মধ্যে পড়ে। এখন আমরা যেহেতু এগুলো দেখলাম কোন কোন হিসাবগুলো আসে, এখন আমরা তো সবগুলো দেখলাম কিভাবে লেবার বা
খতিয়ান প্রস্তুত করতে হয়। আমরা গত ক্লাসে পড়ছিলাম লেজার বা খতিয়ান, লেজার বা খতিয়ান দুইটা ছকের মাধ্যমে করা হয়। হ্যাঁ, লেজার বা খতিয়ান দুইটা ছকের মাধ্যমে করা হয়। একটা কি, একটা হলো 1 নাম্বার টি ছক, আর 2 নাম্বার কি, 2 নাম্বার হলো চলমান জেড ছক। চলমান চলমান জেড ছক, এই দুইটার মাধ্যমে করা হয়। টি ছক আর চলমান জেড ছক এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই টি ছকটা হলো সনাতন পদ্ধতি, সনাতন পদ্ধতি, হিসাব বিজ্ঞানের সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি, হিসাব বিজ্ঞানের সনাতন পদ্ধতি হলো টি ছক। হিসাব বিজ্ঞানের সনাতন পদ্ধতি হলো টি ছক। আর আধুনিক পদ্ধতিতে চলমান জেড ছক অ্যাড করা হয়েছে। আধুনিক পদ্ধতি, আধুনিক পদ্ধতি এইগুলো উপরের ক্লাসে গেলে, কলেজে গেলে আপনারা এগুলো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন। আপাতত জানেন কি টি ছক হলো সনাতন পদ্ধতি, যেটা আপনাদের কলেজে গেলে আর এই ছক থাকতে হবে না, এই ছকটা আর কলেজে পাবেন না। হ্যাঁ, বা পেলেও কম, একবারে সীমিত। আর এই চলমান যে ছক, চলমান যে ছকটা আধুনিক পদ্ধতি। চলমান যে ছকটাই পরবর্তীতে সকল কলেজ বা ইন্টারমিডিয়েট পরে যেগুলো আছে এগুলোতে চলমান যে ছক পদ্ধতি কার্যকর হয়। হ্যাঁ, চলমান যে ছক হলো আধুনিক পদ্ধতি। আচ্ছা, আমরা এখন দেখি টি ছক। হ্যাঁ, টি ছকের জন্য কয়টা ঘর করতে হয়? টি ছকের জন্য কয়টা ঘর করতে হয়? টি ছকের জন্য 8টা ঘর করতে হয়। 8টা টি ছকের ঘর রাখতেছি। টি ছকের এক পাশ যেরকম হয় তারিখ, তারপরে বিবরণ। যেহেতু আমরা খতিয়ান করতেছি, খতিয়ানের সময় কি করতে হয়? খতিয়ানের সময় সবসময় দাবেদার পৃষ্ঠা দিতে হয়। খতিয়ানের সময় দাবেদার পৃষ্ঠা, তারপরে কি টাকার অঙ্ক, টাকা, তারপর আবার সেল। এখানে কয়টা আছে? 1 2 3 4টা, এই 4টাই আবার বিভাষা হবে। হ্যাঁ, সেল, তারিখ, বিবরণ, দাবেদার পৃষ্ঠা, টাকা। উপরে কি হয়? উপরে হয় প্রতিষ্ঠানের নাম হয়, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম। তারপরে কি হয়? হিসাবের নাম, কোন হিসাব প্রস্তুত করতেছেন ওটার নাম, হিসাবের নাম। তারপরে কি হয়? এই মাসে হবে ক্রেডিট, আর এই পাশে লিখতে হয় ডেবিট। ডেবিটটা এই পাশে লিখতে হয়, ডেবিট ক্রেডিট। হ্যাঁ, কারণ ভিতরে কি লিখতে হয়? ভিতরে লিখতে হয় তারিখ। এখন কি? তারিখ। তারপরে কি? বিবরণ, বিবরণ। তারপরে কি লিখতে হয়? জাবেদা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা। খতিয়ানের সময় সবসময় মনে রাখতে হবে, এটা প্যাচ লাগায় করা। এই খতিয়ানের এটা, খতিয়ানের এই জিনিসটা, আর কি খতিয়ান আর জাবেদা, খতিয়ান আর জাবেদা, জাবেদা নগদান বইয়ের মধ্যে প্যাচ লাগায় করা। খতিয়ান করার সময় অবশ্যই জাবেদা পৃষ্ঠা দিতে হবে। খতিয়ান করার সময় অবশ্যই জাবেদা পৃষ্ঠা দিতে হবে। আর যখন আমরা নগদান করবো, নগদানের সময় কি খতিয়ান পৃষ্ঠা, বা যখন আমরা কি করবো জাবেদা করবো, জাবেদার সময় খতিয়ান পৃষ্ঠা লিখতে হয়। যে ছোট ঘরটা লাগে ওইটা খতিয়ান পৃষ্ঠা লিখতে হয়। তারপরে কি লিখতে হয়? টাকা, টাকা লিখতে হয়। এখন কি এই পাশে যা লিখছি ওটাও এই পাশে লিখতে হবে। তারিখ, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, আর টাকা। এই হলো টি ছকের ঘর। হ্যাঁ, এটা হলো টি ছকের ঘর। টি ছকের মোট 8টা ঘর হয়। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, আবার সেই তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা কি লিখতে হয়? একটা পাশ থেকে হলো ক্রেডিট, আর একটা পাশ থেকে হলো ডেবিট। ডেবিট আর ক্রেডিট এই দুইটা পাশ থাকে। এই দুইটা পাশে কাজ হবে পরবর্তীতে। এই যে জাবেদা করতে গেলে বা একটা লেনদেন জাবেদা করি, জাবেদা অনুযায়ী
যে হিসাবের নাম দেওয়া থাকবে ওই হিসাব অনুযায়ী আমরা ডেবিট বা ক্রেডিট পাশে বসাবো, বসে যে টানবো। এই অঙ্কের একটা জিনিস হলো, এই অঙ্কের একটা জিনিস, এইটা যদি আমরা বলতে চাই, এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, যেটা হলো ব্যালেন্স। ব্যালেন্স নির্ণয় করা, ব্যালেন্স ব্যালেন্স নির্ণয় করতে হয়, ব্যালেন্স নির্ণয় করতে হয়। ব্যালেন্স কি কি ব্যালেন্স থাকতে পারে? ব্যালেন্স আছে হলো এখানে আপনাদের ব্যালেন্স, দুইটা ব্যালেন্স নামাতে হবে, একটা সরু ব্যালেন্স আর একটা হলো লাস্টের ব্যালেন্স। ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি আর হলো কি ব্যালেন্স সি ডি। এই দুইটা জিনিস। ব্যালেন্স বিডি, বিডি মানে কি ব্যালেন্স, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, ব্যালেন্স সি, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, ব্যালেন্স সি। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখি। ব্যালেন্স বিডি, বিডি মানে কি? বিডি এর ফুল ফর্ম, এটা নবী থেকে আসে, ফুল ফর্ম। বিডি ফুল ফর্ম কি? বিডির ফুল ফর্ম কি? নবী থেকে বেশিরভাগ সময় আসে। বিডির ফুল ফর্ম কি? ফুল ফর্ম কিভাবে লিখবো? ফুল ফর্ম বিডি মানে কি? বিডি মানে কি? ব্রড ডাউন, ব্রড ডাউন। বিডি মানে হলো ব্রড ডাউন, ব্রড ডাউন, ব্রড ডাউন, ব্রড ডাউন। বাংলা কি? বাংলা কি? বাংলা কি? পিছন থেকে আনিত, পেছন থেকে আনিত, পেছন থেকে আনিত, পেছন থেকে আনিত। বিডি মানে ব্রড ডাউন, বিডি মানে কি? ব্রড ডাউন। মনে রাখতে হবে, এটা কিন্তু নবী থেকে আসে, বেশিরভাগ সময় নবী থেকে আসে। বিডির ফুল ফর্ম কি? বিডি সিডি, এগুলো ফুল ফর্ম কি? সিডির ফুল ফর্ম কি? ক্রেডিট ডাউন, সি বাবার আই এডি, ক্রেডিট ডাউন। ক্রেডিট ডাউন, ক্রেডিট ডাউন হচ্ছে কি? ক্রেডিট ডাউন হচ্ছে কি? নিচে নিত বা স্থানান্তরিত, নিচে নিত বা স্থানান্তরিত, স্থানান্তরিত, নিচে নিত বা স্থানান্তরিত। এই দুইটাই একটি স্টকের কাজ। একটি স্টকের কাজ করতে হয় কি? ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি। হ্যাঁ, ব্রড ডাউন, ক্যারি ডাউন, পিছন থেকে নিত, নিচে নিত বা স্থানান্তরিত। হ্যাঁ, এই দুইটা জিনিসের কাজ এই মূলত টিউশনে করা হয়। টিউশনে কিভাবে কাজ করা হয় এটা আমরা যখন ম্যাথ করবো, ম্যাথের সাথে দেখা যাবে। ম্যাথ যখন শুরু করবো তখন এই সকল কাজ বিস্তারিত আলোচনা করা হয়। এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো হলো চলমান যে ছবি, চলমান যে ছবি ঘর এবং চলমান যে ছবি কিভাবে করতে হয় বিস্তারিত আলোচনা করবো। চলমান যে ছবি ক্ষতি অন্ত দুইটা নিয়মে করা যায় না। একটা তো গেল টি ছক, এখন কি চলমান যে ছক। দুই নাম্বার কি? চলমান যে ছক, চলমান যে ছক। চলমান যে ছক, চলমান যে ছক হলো কি? আধুনিক হিসাব বিজ্ঞানের আধুনিক হলো চলমান যে ছক। চলমান যে ছকের একটা নির্দিষ্ট নির্ধারিত ভর বা ছক আছে। এই ছকটা কি? ছকটা হলো প্রতিষ্ঠানের নাম, সেল কাজ, প্রতিষ্ঠানের নাম, নাম, পদ্ধতির নাম, চলমান যে ছক।
আর এই পাশে কি লিখতে হবে, এই পাশে একটা এক্সট্রা জিনিস লিখতে হয়, হিসাবের কোড নাম্বার। হিসাবের কোড নম্বর, হিসাবের কোড নাম্বার লিখতে হয়, এগুলো মাস্ট লিখতে হয়। হ্যাঁ, তারপর আমরা কথা দেখি হবে কি কি আসে। 1 নাম্বার সাইন, 2 নাম্বার বিবরণ। প্রদানের সময় কি হয়, 4000 পৃষ্ঠা হয়। প্রদানের সময় সবসময় 4000 পৃষ্ঠা হয়। আচ্ছা, 3 নাম্বার ডেবিট অবলিক ক্রেডিট। ডেবিট ক্রেডিট, এই যে 4 নাম্বার ছকটা হলো যে বা উদ্ধৃত ছক। যে বা উদ্ধৃতের ছক, যে বা উদ্ধৃতের ছক লিখে ডেবিট ক্রেডিট। টোটাল কয়টা বলবো, 1 2 3 4 5 6টা। হ্যাঁ, টোটাল 6টা ঘর। টোটাল 6টা ঘর আসে। যদি অপশন দেখা থাকে 6 তাহলে 6টা দেব, যদি অপশন দেওয়া থাকে 7 তাহলে 7টা, এই দুইটা কাউন্ট করা হয়। কিন্তু আসলে কাউন্ট করা হয় একটা ঘর হিসাবে, এটা একটা ঘর হিসাবে কাউন্ট করা হয়। যেহেতু এটার মধ্যে ডিভাইডেড, এই ঘরটার মধ্যে ডিভাইডেড করা হয়েছে, এই জন্য এই টোটাল ঘরটাকে একটা ঘর হিসেবে কাউন্ট করা হয়। বিভিন্ন সময় আসে নদী থেকে যে 6টা ঘরও দেওয়া থাকে অপশনে, এই সময় এই 6টা ঘরে টিক দিব। কারণ কি, 1 2 3 4 5 6, 6টা, এই 6 নাম্বার ঘর। এই 6 নাম্বার ঘরটা ডিভাইডেড করে 7 করা হয়েছে। মূলত এটা 6টা ঘরের এই ছক। আচ্ছা, এখন কি চলমান দের ছক আর হইলো কি টি ছকের মধ্যে পার্থক্য। চলমান দের ছকে কি কি আছে, চলমান দের ছকে আমরা যখন একটা লেনদেন লিখি, ওই লেনদেনের যে প্রত্যেকটা লেনদেন লেখার পরেই কি হয়, আমরা এই যে এখানে জের বা উদ্ধৃত নির্ণয় করি। হ্যাঁ, যেটা টি ছকের ক্ষেত্রে কি হয়, টি ছকের ক্ষেত্রে আমরা সকল লেনদেন লেখার পরে যায় ব্যালেন্স বিডি বা ব্যালেন্স সিডি। হ্যাঁ, ব্যালেন্স বিডি বা ব্যালেন্স সিডির মাধ্যমে যে নির্ণয় করি। কিন্তু এটার একটা সুবিধা কি, চলমান যে ছক টি ছকের থেকে বেশি সুবিধাজনক। সুবিধাজনকের একটা পার্থক্য হলো এই যে প্রত্যেকটা লেনদেনের শেষে আমরা কি হচ্ছে জের পাচ্ছি, এটা একটা পার্থক্য হতে পারে। হ্যাঁ, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যখন লিখবো তখন এই যে একটা পার্থক্য দেখাতে পারবো যে চলমান যে ছকে প্রত্যেকটা লেনদেন শেষে জের বা উদ্ধৃত নির্ণয় করা হয়, আর টি ছকে কি একটা হিসাব শেষে জের বা উদ্ধৃত নির্ণয় করা হয়। হ্যাঁ, যেমন আমরা যদি একটা ডেবিট বা ক্রেডিটের প্রত্যেকটা লেনদেন, এখানে আমরা একটা লেনদেন দেখি, যদি আমরা এক্সাম্পল দিই যে বিক্রয় 10,000 টাকা, আমরা একটা হিসাব, এটা একটা জাবেদার লেনদেন হতে পারে। হ্যাঁ, লেনদেনটা জাবেদা করি আমরা, জাবেদা করলে কি হয়, নগদান হিসাব আর হলে কি ইনকারিজা লিখি, তাহলে ভালো বোঝা যাবে। আচ্ছা, এখানে কি হবে, নগদান হিসাব, আর এটা কি হয় বিক্রয় হিসাব। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই যে জানেন না। এখন আমরা যদি বলি, আমরা যদি জানতে চাই বিক্রয় হিসাব, এই জায়গাটা যদি আমরা এখানে লিখি বিক্রয় হিসাবের নাম যদি আমরা বিক্রয় হিসাব দিই, জাস্ট এক্সাম্পল পারপাস, প্রত্যেকটা লেনদেনে কিভাবে আমরা জেদ না হবো এটা দেখার জন্য। হ্যাঁ, এখানে আমরা কি দিব, নগদান হিসাব দিয়ে বিক্রয় কি হয়েছে, বিক্রয় ক্রেডিট হয়েছে, ক্রেডিট করে 10,000 টাকা বসাবো। এই যে এখন আমরা এই যে ডেবিট বা ক্রেডিট যে লিখলাম, লেখার পরে কি এখন জের বা উদ্ধৃতের ঘরে হয় এটা ডেবিট জের হবে, না আমাদের এটা ক্রেডিট জের হবে। যেহেতু আমাদের এটা ক্রেডিট পাশে, তাহলে আমাদের কি জের বের হবে, ক্রেডিট জের বের হবে। এই যে এটা হলো ক্রেডিট জের। প্রত্যেকটা লেনদেন শেষে যদি আমরা এখানে যতগুলো লেনদেন লিখবো, প্রত্যেকটা লেনদেন শেষে একটা জের বের হবে। হ্যাঁ, এখানে জের বের হবে। এই বিক্রয় সংক্রান্ত যত ধরনের লেনদেন হবে, লেনদেনগুলো এখানে বলতে হবে। বসানোর পরে প্রত্যেকটা লেনদেন শেষে আমরা যদি চাই যে আমাদের এখানে একটা তারিখ দিই, যদি তারিখ মনে করি 1 তারিখ, এটা 1 তারিখ, আমরা যদি বলি 1 তারিখে হিসাব কত, বিক্রয় হিসাব কত ছিল, আমরা 1 তারিখে বিক্রয় হিসাবটা পেয়ে যাচ্ছি। এখানে বিক্রয় হিসাব কত ছিল, 10,000 টাকা। বিক্রয় হিসাব 10,000 টাকা। এটা একটা সুবিধা চলমান ব্যবসার সুবিধা কি, প্রত্যেকটা লেনদেন শেষে আমরা হিসাবের জের পাচ্ছি। আর টি ছকে কি করতে হয়, টি ছকে প্রত্যেকটা লেনদেন লিখতে হয়, লাস্টে যে ব্যালেন্স বিডি
ব্যালেন্স বিডি ব্যালেন্স থিওরির মাধ্যমে হিসাব ক্লোজ করতে হয় বা জেন নির্ণয় করতে হয়। হ্যাঁ, ব্যালেন্স থিওরির মাধ্যমে জেন নির্ণয় করতে হয়। হলো বড় একটা পার্থক্য। আরো বিস্তারিত জানবো যখন আমরা ক্লাস অঙ্ক করবো, তখন আরো বিস্তারিত ভাবে বোঝানো হবে। খতিয়ানের আরো কিছু বিষয় আছে যেগুলো আস্তে আস্তে ক্লাসের পড়তে গিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে আমরা তাড়াহুড়ো না করি, ধীরে সুস্থে বলবো। হ্যাঁ, খতিয়ানের কিছু কিছু বিষয় আমরা এটা দেখছি। আচ্ছা, আজকের মতো আপাতত এখানে শেষ করি। সবার সুস্থ কামনা সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।